কে কে ওখানে? শান্তির হাতের বাসন ঝনঝন করে শব্দে পড়ে গেল। ঘাটের পথে তাড়াতাড়ি ফেলে রাখতে, ভোরে ওঠে সরিয়ে দেব, সন্ধ্যের আগে পেতে রাখবো। তুমি যেন আবার ভুল করে বাঁশটা ডিঙ্গিয়ে যেও না। ভিটে থেকে নেমে বাঁশ ডিঙ্গিয়ে ধীরেন পা টিপে টিপে ডোবার মাঠে গিয়ে এগিয়ে গেল। অদ্ভুত বৃক্ষের গলার ডাক শুনে শান্তি লণ্ঠন হাতে ঘর থেকে বেরিয়ে এলো। ডিঙ্গোতে পারছি না তো, বাঁশটা সরিয়ে দাও। বাঁশটা ডিঙ্গোতে পারছে না সে, মাটিতে শোয়ানো বাঁশ। শান্তির আর এতটুকু সন্দেহ রইল না। আমি বলাই চক্রবর্তী, আমি শুভ্রাকে খুন করেছি। দামিনীর মুখ দিয়ে শুভ্রা বলাই চক্রবর্তীর নাম করাই অনেক বিশ্বাসী মনে যে ধাঁধার সৃষ্টি হয়েছিল, বুড়ো কুশলের ব্যাখ্যা শুনে সেটা কেটে গেল। শুভ্রা 3 দিন আগে বলাই চক্রবর্তী মরে গিয়েছিল সন্দেহ নেই, কিন্তু শুধু জ্যান্ত মানুষ কি মানুষের গলা টিপে মারে আর কিছু মারে না? শ্মশানে মশানে দিনক্ষণ প্রকৃতির যোগাযোগ হলে পথ ভালো পথিকের ঘাট তবে মাঝে মাঝে মোটকে দেয় কিসে? ব্যাখ্যাটা দেওয়া উচিত ছিল কুঞ্জগুণের। বুড়ো খোসা লাগেই সকলকে শুনিয়ে দেওয়াতে জোর গলায় তাকে সমর্থন করে নিজের মর্যাদা বাঁচানো ছাড়ার উপায় রইল না। তবে কথাটাকে একটু ঘুরিয়ে দিল অন্যভাবে। বলাই চক্রবর্তী শুভ্রকে খুন করেছে বটে, কিন্তু সোজাসুজি নিজে নয়। বলাই চক্রবর্তী একজনকে ভর করে তার দ্বারা শুভ্রাকে খুন করেছে। অবশ্য যাকে ভর করেছিল তার কিছু মনে নেই, তা কি আর মনে থাকে? এক রাত্রে অনেক কান ঘুরে পরদিন সকালে এই কথাগুলি ধীরেনের কানে গেল। অগ্রহায়ণের উজ্জ্বল মিঠে রোদ তখন চারিদিকে ছড়িয়ে আছে। বাড়ির পেছনে ডোবাটি কচুরি পানায় আচ্ছন্ন। তালগাছের গুড়ির ঘাটটি কার্তিক মাসেও প্রায় জলে ডুবেছিল, এখন জল কমে অর্ধেকের বেশি ভেসে উঠেছে। টুকরো বসিয়ে ধাপগুলো এবার ধীরেন বিশেষ করে শুভ্রার জন্য বানিয়ে দিয়েছিল। 7 মাসের গর্ভ নিয়ে ঘাটে উঠতে নামতে সে যাতে পা পিছলে আঁচড় না খায়। পাড়ার মানুষ বাড়ি বয়ে গায়ের গুজব শুনিয়ে গেল। ক্রুদ্ধ হবার অবসর সে পেল না। ডোবার কোন দিক থেকে কিভাবে সে সেদিন সন্ধ্যার ঘাটে এসেছিল, কেনই বেসেছিল, এই পুরনো ভাবনা সে ভাবছিল অনেকক্ষণ থেকে। তাই সে ভাবতে লাগলো, একমাত্র এই ভাবনা তাকে অন্যমনস্ক করে দেয়। ভাতের থালার সামনে ধরে শান্তি বলল, আমার কিন্তু মনে হয় তাই হবে। নইলে কটমট করে তাকিয়ে ধীরেন ধমক দিয়ে বলল, চুপ, যা খুশি মনে হোক তোমার, আমায় কিছু বলবে না, খবরদার বলছি। স্কুলে যাওয়ার পথে যাদের সঙ্গে দেখা হলো মুখে তারা কিছু বলল না, কিন্তু তাদের তাকানোর ভঙ্গি যেন আরো স্পষ্ট জিজ্ঞাসা হয়ে উঠল, কথাটা তুমি কিভাবে নিয়েছো শুনি? পুরুত ঠাকুর তাকে দাঁড় করিয়ে অনেকক্ষণ অনেক উপদেশ দিলেন। বিশেষ করে বলে দিলেন যে স্কুল থেকে ফিরবার সময় তার বাড়ি থেকে সে যেন তার নিজের ও বাড়ির সকলের ধারণের জন্য মাদুলি নাই। প্রথম ঘন্টাতেই ক্লাস ছিল, অর্ধেক ছেলে আড়ষ্ট হয়ে বসে আছে, বাকি অর্ধেক নিজেদের মধ্যে গুজকাজ ফিসফাস করছে। নিজেকে জীবন্ত ব্যাঙের মতো মনে হচ্ছিল। বইয়ের পাতায় চোখ রেখে ধীরেন পড়াতে লাগলো, চোখ তুলে ছেলেদের দিকে তাকাতে পারল না। ঘন্টা কাবার হতেই হেডমাস্টার ডেকে পাঠালেন, তুমি 1 মাসের ছুটি নাও ধীরেন। 1 মাসের ছুটি? হ্যাঁ, মথুরবাবু এইমাত্র বলে গেলেন আজ থেকেই ছুটি পাবে, আজ আর তোমার পড়িয়ে কাজ নেই। মথুরবাবু স্কুলের সেক্রেটারি, মাইলখানেক পথ হাঁটলেই তার বাড়ি পাওয়া যায়। চলতে চলতে মাঝপথে ধীরেনের মাথাটা কেমন ঘুরে উঠল। গাছতলায় কিছুক্ষণ বিশ্রাম করে সে বাড়ির দিকে পা বাড়ালো। মথুরবাবু এখন হয়তো খেয়ে দিয়ে বিশ্রাম করছেন। এখন তাকে বিরক্ত করা উচিত হবে না। স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয়নি, 1 মাসের ছুটি দেওয়া হয়েছে। 1 মাসের মধ্যে মথুরবাবুর সঙ্গে দেখা করার অনেক সময় সে পাবে। সারা দুপুরে ঘরের মধ্যে শুয়ে বসে ছটফট করে কাটিয়ে শেষ বেলায় ধীরেন উঠোনে বেরিয়ে এলো। মাজা বাসন হাতে নিয়ে শান্তি ঘাট থেকে উঠে আসছিল। ডোবার ধারে প্রকাণ্ড বাঁশ ঝাড়টার ছাওয়ায় মানুষের মতো কি যেন একটা নড়াচড়া করছে। ধীরেন আর্তনাদ করে উঠল, কে কে ওখানে? শান্তির
হাতের বাসন ঝনঝন করে শব্দে পড়ে গেল। উঠিপুড়ি করে কাছে ছুটে এসে ভয়ার্ত কণ্ঠে সে জিজ্ঞাসা করলো, কোথায় গো? কোথায় কে? কোনখানে? বাঁশঝাড় থেকে চেনা গলায় আওয়াজ এলো, আমি মাস্টার বাবু গো, বাঁশ কাটছি। কে তোকে বাঁশ কাটতে বলেছে? শান্তি বলল, আমি বলেছি। কেন্তি পিসি বলল, নতুন একটা বাঁশ কেটে আগামাথা একটু পুড়িয়ে ঘাটের পথে তাড়াতাড়ি ফেলে রাখতে, ভোরে ওঠে সরিয়ে দেব, সন্ধ্যের আগে পেতে রাখবো। তুমি যেন আবার ভুল করে বাঁশটা ডিঙ্গিয়ে যেও না। সারা দুপুরে ঘরের মধ্যে শুয়ে বসে ছটফট করে কাটিয়ে শেষ বেলায় ধীরেন উঠোনে বেরিয়ে এলো। মাজা বাসন হাতে নিয়ে শান্তি ঘাট থেকে উঠে আসছিল। ডোবার ধারে প্রকাণ্ড বাঁশঝাড়টার ছাওয়ায় মানুষের মতো কি যেন একটা নড়াচড়া করছে। ধীরেন আর্তনাদ করে উঠল, কে? কে ওখানে? শান্তির হাতের বাসন ঝনঝন করে শব্দে পড়ে গেল। উঠিপুড়ি করে কাছে ছুটে এসে ভয়ার্ত কণ্ঠে সে জিজ্ঞাসা করলো, কোথায় গো? কোথায় কে? কোনখানে? বাঁশঝাড় থেকে চেনা গলায় আওয়াজ এলো, আমি মাস্টার বাবু গো, বাঁশ কাটছি। কে তোকে বাঁশ কাটতে বলেছে? শান্তি বলল, আমি বলেছি। কেন্তি পিসি বলল, নতুন একটা বাঁশ কেটে আগামাথা একটু পুড়িয়ে ঘাটের পথে তাড়াতাড়ি ফেলে রাখতে, ভোরে ওঠে সরিয়ে দেব, সন্ধ্যের আগে পেতে রাখবো। তুমি যেন আবার ভুল করে বাঁশটা ডিঙ্গিয়ে যেও না। সন্ধ্যার আগে শান্তি আজকাল রাধাবাড়া আর ঘরকন্যার সব কাজ শেষ করে রাখে। অন্ধকার ঘনিয়ে আসার পর ধীরেনকে সঙ্গে না নিয়ে বড় ঘরে চৌকাঠ পার হয় না। ছেলে মেয়েদেরও ঘরের মধ্যে আটকে রাখে। সন্ধ্যা থেকে ঘরে বন্দি হয়ে ধীরেন আকাশ পাতাল ভাবে। ঘরের মধ্যেও কারণে অকারণে শান্তি ভয় পেয়ে আটকে ওঠে। কাল প্রথম রাত্রে একটা পেঁচার ডাক শুনে ধীরেনকে আঁকড়ে ধরে গঙ্গাতে গঙ্গাতে বমি করে ফেলেছিল। বড় ঘরের দাওয়ায় পূব প্রান্তে বসে তামাক টানতে টানতে দিনের আলো ম্লান হয়ে এলো। এখানে বসে ডোবার ঘাট আর দুধারের মাঝঝাড়ো জঙ্গল দেখা যায়। জঙ্গলের পর সেনেদের কলা বাগান। সেনেদের কাছেরি ঘরের পাশ দিয়ে দূরে বসেদের মজা পুকুরের তীরে মরা গজারির গাছটা ডগা চোখে পড়ে। অন্ধকার হবার আগেই কুয়াশার প্রথমে গাছটা, তারপর সেনেদের বাড়ি আবছা হয়ে ঢাকা পড়ে গেল। হ্যাঁ গো, তুমি কি আর ঘাটের দিকে যাবে নাকি? শান্তি জিজ্ঞাসা করল। না, তবে বাঁশটা পেতে দাও। বাঁশটা পাততে হবে না। শান্তি কয়েক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে রইল। তোমার চোখ লাল হয়েছে? টকটকে লাল হোক। শোবার ঘর আর রান্নাঘরের ভেটের সঙ্গে দুটি প্রান্ত ঠেকিয়ে শান্তি নিজেই বাঁশটা পেতে দিল। কাঁচা বাঁশে দু প্রান্তের খানিকটা পুড়িয়ে দেওয়া হলো। অশরীরী কোনো কিছু এ বাঁশ ডিঙ্গোতে পারবে না। আলো জ্বালার আগেই ছেলে মেয়েদের খাওয়া শেষ হলো। সন্ধ্যাদীপ না জেলে শান্তি নিজের খাওয়ার উপায় নেই। ভালো করে সন্ধ্যা হওয়ার আগেই সে তাড়াতাড়ি দ্বীপ জেলে ঘরে ঘরে দেখিয়ে তাকে ফু দিল। 10 মিনিটের মধ্যে নিজে খেয়ে ধীরেনের ভাত বেড়ে ঢাকা দিয়ে রেখে রান্নাঘরে তালা দিয়ে কাপড় ছেড়ে ঘরে গিয়ে ঢুকলো। বিকেলে আজকাল সে মাছ রান্না করে না। এঁটো কাটো নাকি অশরীরী আত্মাকে আকর্ষণ করে। কি গো, ঘরে আসবে না? না। তখনও আকাশ থেকে আলোর শেষ আভাসটুকু মুছে যায়নি। কিছুক্ষণের মধ্যেই তবে রাত্রি নেমে আসবে। আজ সন্ধ্যা পার হলে রাত্রি আরম্ভ হয়ে গেলে চেষ্টা করেও শুভ্রা হয়তো তার সঙ্গে কথা বলতে পারবে না। আর দেরি না করে এক্ষুনি শুভ্রাকে সুযোগ দেওয়া উচিত। চোরের মতো ভিটে থেকে নেমে বাস টেঙ্গিয়ে ধীরেন পা টিপে টিপে ডোবার মাঠে গিয়ে এগিয়ে গেল। অদ্ভুত বৃক্ষের গলার ডাক শুনে শান্তি লণ্ঠন হাতে ঘর থেকে বেরিয়ে এলো। বাঁশের উপরে দাঁড়িয়ে হিংস্র জন্তুর চাপা গর্জনের মতো গম্ভীর আওয়াজকে ধীরেন তার নিজের নাম ধরে ডাকাডাকি করছে। গেঞ্জি আর কাপড়ে কাদা ও রক্ত মাখা, ঠোঁট থেকে চিবুক বেয়ে ফোটা ফোটা রক্ত গড়িয়ে পড়ছে। বাঁশটা সরিয়ে দাও। ডিঙ্গিয়ে এসো, বাঁশ ডিঙ্গিয়ে চলে এসো। কি হয়েছে, পড়ে গেছো নাকি? ডিঙ্গোতে পারছি না তো, বাঁশটা সরিয়ে দাও। বাঁশটা ডিঙ্গোতে পারছে না সে। মাটিতে শোয়ানো বাঁশ। শান্তির আর এতটুকু সন্দেহ রইল না। আকাশ ছেড়া তীক্ষ্ণ গলায় সে আর্তনাদের পর আর্তনাদ শুরু করে দিল। তারপর প্রতিবেশী এলো, পাড়ার লোক এলো।
গায়ের লোক এলো, কুঞ্জু এলো। 3-4 কলসি জল ঢেলে ধীরেনকে স্নান করিয়ে দাওয়ার খুঁটিরের সঙ্গে তাকে বেঁধে ফেলা হলো। মন্ত্র পড়ে জল ছিটিয়ে মালসার আগুনে পাতা ও শিকড় পরিয়ে ঘণ্টাখানেকের চেষ্টায় ধীরেনকে কুঞ্জ নিঝুম করে ফেলল। তারপর মালসার আগুনে কাঁচা হলুদ পুড়িয়ে ধীরেনের নাকের কাছে ধরে বজ্র কণ্ঠে সে জিজ্ঞাসা করলো, কে তুই? বল বলছি, তুই কে? ধীরেন বলল, আমি বলাই চক্রবর্তী। আমি শুভ্রাকে খুন করেছি।